আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। লেস্টার সিটির বিপক্ষে জয়ের পরে ওয়েস্ট হাম ইউনাইটেডকে ৪-১ ব্যবধানে হারালো ম্যানচেস্টার সিটি এবং পেপ গার্দিওলার দলটা সাম্প্রতিক সময়ে এসে কিছুটা হলেও পজিটিভ একটা ভাইব তৈরি করতে পারছে। অন্তত ইতিবাচক ফুটবল সর্বশেষ দুটো ম্যাচে দেখলাম এবং ফুটবল ফাঁকের আজকের রিভিউতে ম্যানচেস্টার সিটির সর্বশেষ ম্যাচের পারফরমেন্সটা একটু অ্যানালাইসিস করার চেষ্টা করছি। প্রথমত একটা কথা এখানে না বললেই নয়, হ্যাঁ এর্লিং হল্যান্ড জোড়া গোল পেয়েছেন এবং হল্যান্ড যে ম্যাচে এমন টাইপের গোল স্কোরিং ফর্মে থাকেন তার মানে হচ্ছে ম্যানচেস্টার সিটি যথেষ্ট আক্রমণ করতে পেরেছে, তার মানে হচ্ছে হল্যান্ড যথেষ্ট পরিমাণ বলের দেখাও পেয়েছেন। আর এই দেখা পাওয়ার পথে অবশ্যই কেভিন ডি ব্রুইনার পারফরমেন্সটা যথেষ্ট ইনফ্লুয়েন্সিয়াল ছিল। অবশ্যই বার্নার্ডো সিলভার পারফরমেন্সের কথা বলতে হবে। ফিল ফোডেন যিনি কিনা একটা গোল পেয়েছেন, তিনিও এই ম্যাচে অন্তত গত সিজনের মতো একটা পারফরমেন্স দিয়েছেন। তবে আমার কাছে সবাইকে ছাপিয়ে গিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার স্যাভিনিও, যিনি কিনা জোরে অ্যাসিস্ট করেছেন এবং যে ওন গোলটা শুরুতে ম্যানচেস্টার সিটি পেয়েছে সেটারও ক্রিয়েটর রোলটা এই স্যাভিনিও প্লে করেছেন। এক কথা বলা চলে যে ৪টা গোলেই কোনো না কোনো জায়গা থেকে তার কন্ট্রিবিউশন ছিল। আমি জানি এ অবস্থায় এসে একটা পজ নিয়ে অনেকে এই জিনিসটা চিন্তা করবেন। মাত্র কিছুদিন আগে ফুটবল ভক্তদের মধ্যে একটা অংশ স্যাভিনিও কেন আসলে ম্যানচেস্টার সিটির জার্সিতে গোল পাচ্ছেন না, গোল খরা কেন যাচ্ছে সেটা নিয়ে রীতিমতো ট্রোল করেছেন। তবে আমি যতটুকু ফুটবল দেখেছি আমি একেবারে ক্লিয়ারলি বলতে চাই, স্যাভিনিও নামক একজন খুবই ট্যালেন্টেড প্লেয়ারকে আমি এখনই সবচেয়ে বিধ্বংসী প্লেয়ার বলে ফেলবো না। আমার কাছে মনে হয় যে কোনো একজন প্লেয়ার নিজেকে বিশেষ করে ইপিএল এর মতো বা ইংলিশ ফুটবলের মতো এতটা কন্টেস্টফুল একটা স্টেজে এস্টাবলিশ করতে গেলে শুরুতে স্ট্রাগল ফেস করতে হয়। স্যাভিনোর জন্য এটা সেই আসলে স্ট্রাগলিং পিরিয়ডটা আছে এবং স্যাভিনোর সামনে যদি ম্যানচেস্টার সিটিতে থাকতে পারেন পরবর্তী সিজনগুলো থেকে আমরা তার আসল ফর্মটা বুঝতে পারবো। আমার কাছে অনেক ম্যাচে তিনি হয়তোবা গোল পাননি, তবে গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করেছেন কিংবা পার্টিকুলারলি তার ড্রিবলিং সিচুয়েশন, প্রতিপক্ষ ডিফেন্স ভাঙার যে একটি স্কিল সেটা এর আগেও দেখতে ভালো লেগেছে, এ ম্যাচেও দেখতে ভালো লাগলো। স্যাভিনোর দিকে আলাদা রকমের একটা নজর রাখেন, শুধুমাত্র স্ট্যাটসের উপর নির্ভর করে খেলা না দেখে একটা ইনফরমেশন নিয়ে প্রতিপক্ষ বা কাউকে ট্রল করার আগে অবশ্যই খেলাটা একটু দেখে নেবেন, কারণ যথেষ্ট প্রমিজিং একটা ট্যালেন্ট হিসেবে কিন্তু স্যাভিনো এসেছেন। আস্তে আস্তে আরও ভালো করবেন। এই সিজনে একটা গোল পেলেও, মাত্র একটা গোল পেলেও সাথে ৮টার মতো অ্যাসিস্ট রয়েছে এবং এর পাশাপাশি ড্রিবলিং স্কিলগুলো কিন্তু বলে গত সিজনে জিরোনার জার্সিতে যে স্যাভিনোকে দেখেছিলাম একটু দেরিতে হলেও সেই স্যাভিনোকে ম্যানচেস্টার সিটিতে আমরা আস্তে আস্তে দেখতে পারবো। প্রথম গোলটার পর এর্লিং হল্যান্ড যে দুটো গোল করেছেন দুটোরই ক্রিয়েটিভ ছিল এই সেভেনো। যে গোলটা এর্লিং হল্যান্ড হেডে করেছেন সেখানে একেবারে ক্লিয়ার কাট একটা উইন্ডো পেয়েছেন এবং নিজের দ্বিতীয় গোলটার ক্ষেত্রে এর্লিং হল্যান্ড সেই বলটা পেয়েছেন, সে থ্রু পাসটা পেয়েছেন সেভেনোর মাধ্যমে, যেটা এর আগের অনেকগুলো ম্যাচে এর্লিং হল্যান্ড পাননি। হল্যান্ডের ক্ষেত্রে ক্লিয়ারলি একটা জিনিস বলতে চাই, তাকে বলটা আসলে জায়গা মতো দিতে হবে, এমন সিচুয়েশনে দিতে হবে যেখানে এর্লিং হল্যান্ড তার আশেপাশে থাকা মার্কারকে ছিটকে ফেলতে পারেন। এর আগে ম্যানচেস্টার সিটির মিডফিল্ডটা অনেক বেশি স্থবির ছিল, স্লো ছিল। এই স্লো বিল্ড আপের কারণে অনেক সময় এর্লিং হল্যান্ড যে জায়গায় বল পেয়েছিলেন সেই জায়গায় একাধিক প্লেয়াররা তাকে ঘিরে রাখতেন, যে কারণে হল্যান্ড কাজের কাজ কোনো কিছু করতে পারতেন না। তবে এমন সিচুয়েশনে যখন প্রতিপক্ষের ডিফেন্স ভাঙা যায়, যেটা ফিল ফোর্ডেন স্যাভিনোরা ভেঙেছেন, সেক্ষেত্রে এর্লিং হল্যান্ড যখন 1 ভার্সেস 1 সিচুয়েশন বা এমন ফাঁকা জায়গায় বল পাবেন তখন এর্লিং হল্যান্ড সেগুলো এখনও কনভার্ট করতে পারেন। মোহাম্মদ সালার পর এখনও ইপিএল এর টপ গোল স্কোরার কিন্তু এর্লিং হল্যান্ডই। এত কিছুর পরে মাত্র একটা গোলের ব্যবধান কিন্তু এখানে মোহাম্মদ সালাহ থেকে আছে। সালাহ যেখানে 17টা গোল করেছেন সেখানে হল্যান্ড 16টা সম্ভবত গোল করেছেন। কেভিন ডি ব্রুইনার দারুণ একটা অ্যাসিস্ট থেকে গোল পেয়েছেন ফিল ফোডেন। ডি ব্রুইনা যদি শুরু থেকে মাঠে থাকেন কিছুটা হলে সে গতিশীলতা আসে। এবং যাওয়ার আগে একটা কথাই বলতে চাই, ম্যানচেস্টার সিটির শুধুমাত্র ডিফেন্সিভ ইস্যু ছিল, মিডফিল্ডে রদ্রি না থাকাটা যে এই সিজনে সবচেয়ে বড় ইস্যু ছিল ব্যাপারটা এমন নয়। ম্যানচেস্টার সিটির কাছে এমন একটা মিডফিল্ড গত সিজনে আমরা দেখেছি যে মিডফিল্ড সবকিছু জয় করতে পারে, তবে সেই মিডফিল্ড ফাইনাল থার্ডে বলটা বাড়ানোর ক্ষেত্রে খুব একটা বেশি ক্রিয়েটিভ রোল প্লে করতে পারেনি। সেই মিডফিল্ড কিন্তু যথেষ্ট স্লো বিল্ড আপের কারণে প্রতিপক্ষকে যথেষ্ট পরিমাণ সময় দিয়েছে। প্রতিপক্ষ ডিফেন্স লাইনটা আরও একবার রিশেপ করে ফেলেছে, আরও একবার গুছিয়ে নিয়েছে নিজেদের ডিফেন্স, এমন সময় তারা দিয়েছে। আরেকটু ফাস্ট ফরওয়ার্ড মুভমেন্ট যদি হতো, আরেকটু ক্রিয়েটিভ, যেটা ম্যানচেস্টার সিটির গত সিজনেও ছিল, সেটা যদি থাকতো, এই ম্যাচে সেভেনও যে টাইপের পারফরমেন্স দিলেন, কেভিন ডি ব্রুইনে যে টাইপের পারফরমেন্স দেন, এটা যদি আরও আগে থেকে থাকতো তাহলে মাঝখানে এত কঠিন একটা সিচুয়েশন পেপ গার্দিওলাকে ফেস করতে হতো না। এখন দেখা যাক সামনের দিনগুলোতে এই মিডফিল্ডটা আসলে সে সার্ভিসটা ধরে রাখতে পারে কিনা। ধন্যবাদ সবাইকে।